আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি, তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো। চলো আমরা আরেকটি সৃজনশীল সলভ করব। দেখো প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নে কি বলছে দেখো, এক্স একটা মৌল যার পর্যায় হচ্ছে 2। দেখো 2 নম্বর পর্যায়ের বলছে, তাহলে NH2 NP2, তার মানে হচ্ছে পর্যায় 2 দিয়ে হতো, তার মানে 2S2 2P2। ওকে, তার মানে আমরা যদি পুরোটা সলভ করি তাহলে 1S2 2S2 2P2, তার মানে 2 4 6, তাহলে 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কার্বন। ওকে, তাহলে এই মৌলটা হচ্ছে কি কার্বন। দেখো পর্যায় হচ্ছে 3, তার মানে দেখো 3S2 3P5, তার মানে দেখো 1S2 2S2 2P6 3S2 3P5, তার মানে এদিকে আছে 10, এদিকে 7 17, তাহলে 17 পারমাণবিক বিশিষ্ট মৌল 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ক্লোরিন। ওকে, আবার দেখো পর্যায় 3 এবং এটা কি বলতো NS1 মানে 3S1, তাহলে দেখো 3S1 2P6 3S1, তার মানে এই মৌলটা হচ্ছে আমাদের সোডিয়াম। এই মৌলটা কি সোডিয়াম, কারণ দেখো 1S2 2S2 2P6, তারপর দেখো 3S1, তার মানে কি সোডিয়াম, এদিকে আছে 10, এখানে একটা 1, তার মানে দেখো মৌলগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে কার্বন। এখন আমাকে বলছে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। আমরা জানি কি বলতো, মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের যে অনুপাত, এই অনুপাতকে মূলত একত্রে আমরা কি বলি বলতো আপেক্ষিক পারমাণবিক ভর বলি। তাহলে দেখো কোনো মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের অনুপাতকে আমরা কি বলবো আপেক্ষিক পারমাণবিক ভর বলবো। আশা করি বুঝতে পেরেছি। দেখো খ নম্বর প্রশ্নে আমাকে কি বলছে, ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি ব্যাখ্যা করো। আচ্ছা, বিজ্ঞানী ডোবেরাইনার তার একটি ত্রয়ী সূত্র ব্যাখ্যা করছিল, সেই সূত্রটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি। তো সে বলছিল, তুমি যদি একই গ্রুপের পরপর 3টা মৌল নাও এবং তাদের যদি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাও, তাহলে প্রথম মৌলের ভরের সঙ্গে যদি আমরা শেষ মৌলের ভর যোগ করি এবং তার যোগফলের অর্ধেক যদি করি, সেটা আমরা দ্বিতীয় মৌলের ভর পেয়ে যাব। অর্থাৎ তুমি দেখো, ধরে নাও লিথিয়াম, তারপরে কে বলতো সোডিয়াম, তারপরে কে বলতো পটাশিয়াম, এরা একই গ্রুপের মৌল। লিথিয়ামের পারমাণবিক ভর কত বলতো 7 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর কত বলতো 39, তাই না 39। তাহলে দেখো এই যে প্রথম মৌলের ভরকে আমরা যদি শেষ মৌলের ভর দ্বারা যোগ করি, তাহলে দেখো 7 প্লাস কত 39, তাহলে যোগ করলে কত আসে বলতো 46। তাহলে দেখো এইটার অর্ধেক মানে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত বলতো 23। এই যে ভাগফল যেটা পাবো সেই সংখ্যাটা হবে কি মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান বা প্রায় সমান। অর্থাৎ দেখো মাঝের মৌলের পারমাণবিক ভর কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি কি বলতো ডোবেরাইনার ত্রয়ী সূত্র। তাহলে আমি আবারও বলতেছি, যদি তুমি একই সিরিয়ালে পারমাণবিক ভরের ক্রমানুসারে 3টা মৌলকে সাজাও, তাহলে প্রথম মৌলের ভর এবং শেষ মৌলের ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের বা মাঝের মৌলের ভরের প্রায় সমান বা সমান হবে। এটাই হচ্ছে ডোবেরাইনার ত্রয়ী সূত্র। আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নে কি বলছে, ওয়াই মৌলের অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম চিত্র সহ বর্ণনা করো। তাহলে ওয়াই মৌলটা আমাদের কে ছিল বলতো, ওয়াই মৌলটা ছিল দেখো ক্লোরিন। তাহলে এই যে ক্লোরিন, তার মানে Cl2 গঠন করবে। Cl2 কিভাবে গঠন করে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। চলো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো গ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, এখানে বলা ছিল কি বলতো, ওয়াই মৌল হচ্ছে আমাদেরকে ক্লোরিন। তাহলে এই যে ওয়াই মৌলটা Y2 কিভাবে গঠন করে সেটা একটু দেখার আমরা চেষ্টা করি। ওকে, দেখো ক্লোরিন পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন কত বলতো 17, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো 1s2 2s2 এবং কি বলতো 2p6, তার সঙ্গে কি পাবো 3s2 3p5। দেখো ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। তাহলে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে ইলেকট্রন যদি 8টি বিদ্যমান থাকে বা 2টি ইলেকট্রন বিদ্যমান থাকে, তাহলে তারা অষ্টক এবং 2 নিয়ম মেনে চলে, অর্থাৎ তারা স্থিতিশীল হয়। কিন্তু এখানে দেখো ক্লোরিন কিন্তু স্থিতিশীল না, বাট প্রত্যেক পরমাণুরই ইচ্ছা আছে কি বলতো স্থিতিশীলতা অর্জন করা। এখন এই ক্লোরিন পরমাণু 2টা উপায়ে কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারবে। একটা হচ্ছে কি বলতো কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে, আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে। আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো কোনো মৌলের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কিন্তু কি বলতো সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কিন্তু মানে সে
স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তো যেহেতু Y2 গঠন করতেছে, তার মানে বুঝতেই পারতেছো এখানে কি হবে, তাহলে ক্লোরিন দুইটা পরমাণু একে অপরের সঙ্গে কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা অধাতু, ক্লোরিন হচ্ছে একটা কি বলতো অধাতু, তাহলে সে তো ইলেকট্রন দান করতে পারবে না, তাহলে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখন এইরকম যদি আরও একটা ক্লোরিন পরমাণু আসে, সেও তো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ তখন দুইটা ক্লোরিন পরমাণু একসঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইজনেই কিন্তু কি করবে বলতো, অষ্টক পূর্ণতা লাভ করবে, অর্থাৎ তার কাছাকাছি যে ধরে নাও একটা নিষ্ক্রিয় গ্যাসের আকার সে ধারণ করবে এবং সে কি হবে বলতো, নিষ্ক্রিয় হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে চলো এটা আমরা একটু ডায়াগ্রামে দেখার চেষ্টা করি। ডায়াগ্রামে আমরা কিভাবে দেখবো বলতো, এই যে ক্লোরিন পরমাণু প্রথম কক্ষপথে কয়টা, 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা দেখো 8টা ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো, তৃতীয় কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন, তাই না? তাহলে দেখো 7টা ইলেকট্রন। তাহলে আরেকটা ক্লোরিন পরমাণু যদি আমরা এখানে নেই, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা বলতো, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো, 7টা ইলেকট্রন। তখন এরা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জনের জন্য কি করবে বলতো, এই যে দেখো এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা কিন্তু বন্ধন গঠন করবে। তাহলে কিভাবে বন্ধন গঠিত হবে বলতো, এখানে দেখো জাস্ট ইলেকট্রনটা শেয়ার হবে, শেষ কক্ষপথে ইলেকট্রনটা শেয়ার হবে। তাহলে এই যে একটা ক্লোরিন পরমাণু, এখানে 2টা ইলেকট্রন, এই যে দেখো এখানে 8টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দেখো এই যে শেষ কক্ষপথে সে কিন্তু ইলেকট্রনটা কি করবে, শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু আরেকটা ক্লোরিন পরমাণু কিন্তু এখানে যুক্ত হবে, ঠিক আছে? এই যে তাহলে তার প্রথম কক্ষপথে 2টা এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 8টা। এখন তুমি লক্ষ্য করো, দেখো 2টা ক্লোরিন পরমাণুই কিন্তু এখন কি হয়ে গেল বলতো, অষ্টকপূর্ণ হয়ে গেল। তাহলে দেখো এখানে তখন কিন্তু কি হয়েছে, Cl2 গঠিত হয়েছে। তার মানে তুমি লক্ষ্য করো, এইটা একটা ক্লোরিন পরমাণু ছিল, এইটা আরেকটা ক্লোরিন পরমাণু ছিল, একজন আরেকজনের সঙ্গে কি হয়েছে, যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সে কি গঠন করছে, Cl2 গঠন করছে। তার মানে এরা আসলে কোন বন্ধনের মাধ্যমে বলতো, সমযোজী বন্ধনের মাধ্যমে আসলে একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে বলতো, আসলে অষ্টক পূর্ণতা লাভ করে, বা এরা কিন্তু কি হয় বলতো, এরা কিন্তু স্থিতিশীল যৌগ গঠন করে। আশা করি তোমরা তোমাদের গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো এখন আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, বলছে কি এক্স ও ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ওয়াই ও জেড মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয়, বিশ্লেষণ করো। আচ্ছা, এক্স এবং ওয়াই, এক্স কে ছিল বলতো, এক্স ছিল হচ্ছে আমাদের মূলত কার্বন, ঠিক আছে? এক্স এবং ওয়াই কে ছিল, ওয়াই ছিল হচ্ছে ক্লোরিন, এবং জেড যৌগটা আসলে কে ছিল, সোডিয়াম। তাহলে দেখো এই যে কার্বন এবং ক্লোরিন সহযোগে গঠিত যে যৌগটা সেটা হচ্ছে CCl4, এবং দেখো জেড এবং ওয়াই যৌগ এটা হচ্ছে আসলে কি বলতো, NaCl। তাহলে এখানে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে একটা সমযোজী যৌগ আর এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। তাহলে সমযোজী যৌগ সাধারণত কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু আয়নিক যৌগ কি হয় বলতো, পানিতে কিন্তু দ্রবীভূত হয়। তাহলে এইটা কেন ঘটে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, চলো তাহলে এটা একটু আমরা সলভ করে ফেলি। তাহলে আমরা একটু লক্ষ্য করি কিভাবে আসলে এই ঘটনাটা ঘটে। দেখো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। NaCl সে কিন্তু কি বলতো, সে হচ্ছে আয়নিক যৌগ। সে কি যৌগ, আয়নিক যৌগ, ঠিক আছে? বাট তুমি যদি লক্ষ্য করো CCl4 সে কিন্তু কি বলতো, সে হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ হলেও সে কিন্তু আবার কি নয় জানো, সে কিন্তু পোলার যৌগ না। ওকে, তো যাই হোক সমযোজী যৌগ। এখন তুমি লক্ষ্য করো সমযোজী, তো সমযোজী যৌগ সাধারণত কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। কেন পানিতে দ্রবীভূত হয় না, এর কারণ হচ্ছে কি বলতো, দ্রবীভূত না হওয়ার কারণ হচ্ছে এদের মধ্যে ধনাত্মক, এদের মধ্যে কি নাই, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় না। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় না, ঠিক আছে? ঋণাত্মক আয়ন থাকে না, থাকে না। এই কারণে মূলত এরা পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু আয়নিক যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কারণ কি বলতো, এদের মধ্যে কি থাকে, ধনাত্মক ও ঋণাত্মক আয়ন থাকে। ওকে, ধনাত্মক ও ঋণাত্মক আয়ন থাকে, ঋণাত্মক আয়ন বিদ্যমান। ওকে, তো দেখো ধনাত্মক ও ঋণাত্মক আয়ন কিন্তু এদের মধ্যে বিদ্যমান। এখন তুমি লক্ষ্য করো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আছে, তাহলে এখানে কি ঘটনাটা ঘটে বলতো, মূলত এই যে পানির যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বিদ্যমান, পানির ঋণাত্মক আয়নটা কি করে, ওই ধরে নাও আয়নিক যৌগের ধনাত্মক আয়নকে আকর্ষণ করে, আবার পানির ধনাত্মক আয়ন ধরে নাও আয়নিক যৌগের ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে। এই মাধ্যমে মূলত এরা পানিতে দ্রবীভূত হয়, যে ঘটনাটা কার মধ্যে ঘটে না, CH4 এর ক্ষেত্রে ঘটে না। তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যে সোডিয়াম ক্লোরাইড সে যেহেতু আয়নিক যৌগ, তো এই আয়নিক যৌগের ক্ষেত্রে কি হয়, দুইটা আয়নের সৃষ্টি হয়। সোডিয়াম ক্লোরাইড সে কিন্তু কি হয় বলতো,
জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে Na প্লাস এবং কি বলতো Cl মাইনাস গঠন করে। ওকে, তাহলে দেখো এই যে সোডিয়াম যদি কি হয়, যদি সোডিয়াম প্লাস মাঝখানে থাকে তখন পানির যে ঋণাত্মক আয়নগুলো আছে এগুলা কি করে বলতো সোডিয়ামকে কিন্তু আকর্ষণ করে। ওকে, পানির যে ঋণাত্মক আয়নগুলো আছে সেগুলা কি করে বলতো সোডিয়ামকে কিন্তু আকর্ষণ করে। কি করে? সোডিয়ামকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ব্যাপারটা কেমন ঘটে, তাহলে এই যে মাইনাস 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 মাইনাস, তাহলে দেখো সোডিয়ামকে কিন্তু ঘিরে ধরছে। ঠিক আছে, সেমভাবে যদি ক্লোরিন মাইনাস আয়নটা মাঝখানে থাকে তখন কি হয় বলতো পানির যে ধনাত্মক আয়নটা আছে অর্থাৎ H প্লাস এরা কিন্তু তখন কি করতে থাকে বলতো একে অপর মানে কি করে ক্লোরিনকে আকর্ষণ করে। ঠিক আছে, ডেল প্লাস এই হচ্ছে ডেল প্লাস। ওকে, তাহলে এখানে যদি আরেকটা অক্সিজেন, তাহলে দেখো এই হচ্ছে ডেল প্লাস, এই হচ্ছে আমাদের ডেল প্লাস। ওকে, তাহলে এখানে তুমি আরেকটা অক্সিজেন দাও, এই হচ্ছে আমাদের ডেল প্লাস, এই হচ্ছে আমাদের কি বলতো ডেল প্লাস। এই যে দেখো, তাহলে এই মাধ্যমে মূলত পানিতে দ্রবীভূত হয়, যার ফলে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড আসলে আয়নিক যৌগ হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হয়। কিন্তু এই যে CH4 সে আসলে আয়নিক যৌগ না, অর্থাৎ এখানে কিন্তু কি হয় না সমযোজী বন্ধন, যার ফলে কার্বন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় না। দ্যাটস ওয়াই সে পানিতে কিন্তু দ্রবীভূত হয় না। আশা করি আমাদের অ্যান্সারটা আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো খুব সহজেই তুমি তোমার সমাধান কিন্তু করে নিতে পারলে। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটি সংগ্রহ করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।